শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকালের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকালে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, এবং পাশে আছে সাকি। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে। একটু ঠান্ডা, কিন্তু এভাবে ঠান্ডা লেগে বসে থাকলে তো হবে না, কারণ ফেব্রুয়ারি মাসটা জুড়েই কিন্তু অনেক ধরনের কার্যক্রম। একদমই তুমি তাই। দেশীয় জায়গা থেকে যদি দেখো, সাংস্কৃতিক জায়গা থেকে যদি দেখো, সব দিক থেকেই কেমন যেন একটা রব অবস্থা, অনেক অ্যাক্টিভ থাকতে হবে না? একদমই তাই। এবং আজকে যখন অফিসে ঢুকছিলাম, একটু বাতাস, একটু পাতা পড়ছে, মানে খুব গুনগুন করে গাইতে ইচ্ছে বসন্ত করছিল। এসে গেছে না? একদমই তাই, একদমই। চলো, বিশেষ মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, জানাই কে আছে। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি পরিবেশ বিজ্ঞানী, গবেষক এবং উন্নয়ন কর্মী মোহাম্মদ ইকরামউদ্দিন আল ইমরান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। চমৎকার সুন্দর সকালে আপনাকে পেয়েছি, এবং একদম শুরুতে জানতে চাইবো যে আসলে আমরা সব সময় বলছি যে বন উজাড় হয়ে যাচ্ছে, বন সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে ম্যানগ্রোভ বন আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে? ম্যানগ্রোভ বনের রোল তো আসলে বিশাল, এবং আমরা বলতে পারি যে আমরা খুব সৌভাগ্যবান যে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ। যদিও কিছু অংশ ভারত সহ মিলে টোটাল 6017 বর্গ কিলোমিটার এলাকা। আচ্ছা। তো মেইন পার্টস কিন্তু বাংলাদেশে। জি। আর ম্যানগ্রোভ হচ্ছে এর অনেকগুলো রুল আছে আসলে। এটা ফিল্টারেশন হিসেবে কাজ করে। তারপরে এটা হচ্ছে আমি যদি বলি, এটা কার্বনের একটা বিশাল আধার, মানে জলবায়ু পরিবর্তনের যে ভূমিকা, এবং সেক্ষেত্রে ম্যানগ্রোভের অবদান অপরিসীম। ম্যানগ্রোভ হ্যাবিটেট হিসেবে কাজ করে। আমরা যদি বলি ছোট চিংড়ি থেকে মাছ এবং অন্যান্য যারা আছে, তারা তার আশেপাশে যে প্রাণী উদ্ভিদ আছে, এবং উদ্ভিদের নিচে তাদের বাসস্থানটা এবং তাদের প্রজনন, তাদের বেড়ে ওঠা, একটা যে ইকোসিস্টেম, এটা আসলে খুব বড় একটা ইকোসিস্টেম। এবং তার সাথে আনুষঙ্গিক অন্যান্য প্রাণী, আমরা যদি বলি ওয়াইল্ড লাইফ, এবং জলজ প্রাণী, উভচর প্রাণী, পাখি, এটা বিশাল একটা আধার। আচ্ছা। যদি আমরা এক বাক্যে বলি, আসলে এটা আসলে খুবই ডিফিকাল্ট, খুব অল্প সময়ের ভিতরে এর বিস্তারিত অবদানটা বলা। স্যার, আমরা একেবারে ছোট্টবেলায় চলে যেতে চাই। আপনার বনবিদ্যা নিয়ে পড়লেন, নিশ্চয়ই প্রকৃতির একটা প্রভাব আপনার ছোটবেলা থেকে আপনার জীবনে রয়েছে। একটু জানতে চাই, জন্ম, বেড়ে ওঠা সবকিছু মিলে শুনতে চাই। জি, আমার আদি অরিজিন আমার বাবা মায়ের, সেটা হচ্ছে সন্দ্বীপ, চট্টগ্রামের একটা উপজেলা। কিন্তু আমার বেড়ে ওঠা, আমার স্কুল কলেজ সব হচ্ছে বন্দরে। আচ্ছা। চট্টগ্রামে বন্দর থানায়। এবং আমার স্কুলের হাতেখড়িও বন্দর। ওই যে স্কুলে আমার হাতেখড়ি ছিল, সেটা হচ্ছে একটা সরকারি স্কুল, আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং ওই স্কুলের আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আচ্ছা। বলা যায় বাবার হাত ধরে। আর তখনকার যে পরিবেশটা ছিল, আসলে শৈশবটা আসলে সম্পূর্ণ মনে করাটা আসলে কঠিন। তবে যতটুকু মনে আছে, 90 সালের পর থেকে আসলে, যেটা মনে আছে 90, 91 এর পর থেকে। তো তখন স্কুল এবং বাসা খুব কাছাকাছি ছিল, এবং দেখা যেত, মানে আমার আব্বা আমাকে মনিটর করতে পারতেন স্কুল থেকে দেখে। এবং খুব ডান পিটে, খুব দুষ্টু ছিলাম। আশপাশে মাঠ ছিল, নদী ছিল, পুকুর ছিল, তারপরে খেলার জায়গা ছিল। মানে মোটামুটি যা বলা যায় যে দুরন্তপনা যা করার, নদীতে, গাছের উপর থেকে নদীতে লাফ দেওয়া, পুকুরে সাঁতার কাটা, সবই ছিল। আর আমাদের চট্টগ্রামের একটা খাবার তখনকার সময় যেটা ছিল, এটা বলা যায়, আমরা চা দিয়ে পরোটা খেতাম। তো সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চায়ের দোকানের সামনে লাইন দাঁড়াতাম। এটি মনে হয় এখনো অনেকের কাছে চট্টগ্রামে এখনো আছে। হ্যাঁ, ওই পরোটা খেতাম। তো খুব সময় নষ্ট করতাম, যে লাইনে দাঁড়াইতাম, একটু মুখ ধুতাম, তারপর দাঁত ব্রাশ করতাম, তারপর পরোটা নিয়ে বাসায় আসতাম। যদিও তখন নিষেধ করতো আব্বা যে এটা মানে গ্যাস্ট্রিকের জন্য সমস্যা, কিন্তু আসলে কে শুনে কার কথা, ওটাতে আসলে খুব মজা করতাম। আর স্কুল সময়ে পুকুরে খুব সাঁতার কাটতাম, সব ধরনের খেলাধুলাই করতাম আসলে তখনকার সময় যেটা ছিল। একদমই আপনার শৈশব শুনে মনে হচ্ছে যে দুরন্ত একটা শৈশব ছিল, যে সময়টা আপনি খুবই উপভোগ করেছেন। এবং যেটা হয় যে সময়টা আমরা পার করে আসি, সেই সময়টাকে বেশি মিস করি। শৈশবে পরিবার নিয়ে একটু শুনি। পরিবার আসলে আব্বা, আম্মা, আমরা হচ্ছি 3 ভাই 1 বোন। জি। বর্তমানে আমি হচ্ছে সবার ছোট।
আমার যে ইমিডিয়েট বড় মেজো ভাই উনি এখন দেশের বাইরে সেটেল ইউএসএ থাকেন, আব্বা আম্মা ওখানে চলে গেছেন 4-5 মাস হবে। আর বড় ভাই আছেন, একই সাথে থাকা হয় একই বিল্ডিং এ উপরে নিচে। আচ্ছা আর একজন বোন আছেন, বড় বোন ঢাকায়, উনি উত্তরাতে সেটেল। আচ্ছা, ভাই বোনের সম্পর্ক কেমন ছিল? ভাই বোনের সম্পর্ক পিঠে পিঠে ছিল, বিশেষ করে ভাইদের ক্ষেত্রে। খুব বেশি যে তখন ছোটবেলায় মান্য করা হতো তা না, সবকিছুতে সবার সমান অংশীদার মনে করা হতো। আর যখন একটু বড় হওয়া হয়েছে তখন দেখা গেছে যে জামা কাপড় আলাদা ছিল না, যে আমি এখন বাইরে যাব আমার ভালো লাগছে মেজো ভাইটা পরে যাচ্ছি, মেজো ভাইটা বড় ভাইটা পরে যাচ্ছে, ওভাবেই হতো প্রায় সময়। এটা নিয়ে একটু ঝগড়াঝাটি হতো, কিন্তু আস্তে আস্তে যখন দিন গেল তখন দেখা যাচ্ছে যে আসলে ভাইদের প্রতি একটা সম্মানের জায়গা, রেসপেক্টের জায়গা, ওগুলো আসলে আস্তে আস্তে নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, শৈশবে তো বললেন যে একটু দুরন্ত ছিলেন, খেলাধুলাও করতেন আপনি। জি জি জি। কি কি ভালো লাগতো, মানে শুধু খেলাধুলা, পড়াশোনা, নাকি এর বাইরেও কিছু করা হতো? পড়াশোনাটা আসলে খুব কম কম করা মানে কম করার চেষ্টা করতাম, কম করতে চাইতাম। এখন আমার কাছে মনে হতো আসলে ন্যাচারালি বড় হওয়া, যেটা আসলে দেখা যাচ্ছে যে যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব কাজ করে, ওটা আসলে প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্য না থাকলে এটা ডিফিকাল্ট। দেখা যেত এত সময় বাইরে থাকার পরও দিন শেষে রেজাল্টটা ভালো হতো। আচ্ছা, ওটা মনে হয় একটা কারণ ছিল, কারণ মাইন্ডটা খুব রিফ্রেশ থাকতো। আর সব ধরনের খেলাধুলাই পছন্দ করতাম, বিশেষ করে ক্রিকেট খেলাটা খুব পছন্দ করতাম। সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছেন? হ্যাঁ, ক্রিকেট খেলা, জি, আমাদের ওইটা সিটি কর্পোরেশনের আন্ডার একটা টিম ছিল চট্টগ্রামে, ওখানে লিস্টেড ছিলাম। পরে অবশ্য আর যাওয়া হয়নি। সেটাই, একদমই সাগর পাড়ের মানুষ, কিন্তু ভালোবাসা তৈরি হয়েছে বোনকে ঘিরে। আমরা সেই গল্পগুলো শুনবো, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শককে জানাই। জি অবশ্যই। প্রিয় দর্শক, মোহাম্মদ ইকরাম উদ্দিন আল ইমরান একজন অভিজ্ঞ পরিবেশ বিজ্ঞানী, গবেষক এবং সংরক্ষণ কর্মী, যিনি গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বন, জীববৈচিত্র্য এবং কমিউনিটি ভিত্তিক প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় কাজ করে আসছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি থেকে পরিবেশ বিজ্ঞানে এমএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হংকংয়ের দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকংয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত। IUCN, কোডেক, ঢাকা আসানিয়া মিশন এবং YEPS এর মতো সংস্থায় কাজ করার মাধ্যমে তিনি মাঠ পর্যায়ের পরিবেশ সংরক্ষণ এবং নীতিগত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মানব হাতি সংঘাত নিরসন, স্মার্ট পেট্রোলিং, বন সম্পদ জরিপ এবং জলাধার ব্যবস্থাপনায় তার কাজের উল্লেখযোগ্য ক্ষেত্র। তিনি ডেটাভিত্তিক গবেষণা, মনিটরিং এবং মূল্যায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে দক্ষ। তার গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। গবেষণা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণের সমন্বয় ঘটিয়ে টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় অবদান রাখাই তার পেশাগত লক্ষ্য। জানছিলাম তাকে, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। এত এত সমৃদ্ধ কাজ, সেই বিষয়গুলোতে আসবো। আমরা আরেকটু শৈশবের সেই দিনগুলোতে থাকতে চাই। স্কুল জীবনে আমরা যেটা জেনেছি যে আপনি একজন বিতার্কিকও ছিলেন। এই যে প্রকৃতিকে ভালোবাসা, সাগর পাড়ের মানুষ এবং একই সাথে বনকেও ভালোবাসছিলেন তখন থেকেই, বা বিষয়টা নিশ্চয়ই তখন থেকেই দানা বাঁধছিল, পাশাপাশি এই ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো কিভাবে করা হতো? একেবারে যদি শৈশবে যাই, আমি আসলে খুব বেশি কালচারাল ইভেন্টে অংশগ্রহণ করা হতো না। আচ্ছা। তো বাবা যেহেতু শিক্ষক ছিলেন, একটা ইভেন্টে বাবা সবসময় নাম দিতেন, সেটা হচ্ছে গণিত প্রতিযোগিতা। আচ্ছা। মনে হয় বাবার একটা ইচ্ছে ছিল ও থেকে, তো ওটাতে অ্যাটেন্ড করা হতো সবসময়, এবং থানা পর্যায়েও অ্যাটেন্ড করা হয়েছে। আর পাশাপাশি বিতর্ক, খেলাধুলা, আসলে মানে আমি আসলে যেটা প্রথমেই বলেছিলাম, মানে খুবই দুরন্ত ছিলাম, বেঁধে রাখাটা খুব কষ্ট ছিল। স্কুল সময় যখন ছিল তখন দেখা যেত আমি পুকুরে গোসল করছি, স্কুলের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা। এমনও ছিল যে আমার আম্মু ওই পাশ থেকে ঢিল ছুঁড়ে মারতে হতো আমাকে, কারণ আমি যত কাছে এসে ডাক দিত আমি তত মাঝখানে চলে যেতাম, ঢিল ছুঁড়লে পাশে চলে যেতাম। তখন ওই পাশে ওঠার পরে আবার আম্মা হয়তো কাউকে বলতো যে ভাই ওনাকে একটু ধরেন, ওনার স্কুলের সময় হয়ে গেছে। বিষয়টা ছিল অনেকটা ওরকম। আর যখন টিচার পাশে পড়াইতে আসতো, অনেক সময় তো টিচার বাসায় বসে আছে, আমি মাঠে চলে গেছি। আবার তখন তো ফোনের যুগ ছিল না, আম্মা হয়তো কাউকে খবর দিয়ে আবার আব্বাকে ডাক দিত, আব্বা আবার মাঠ থেকে আমাকে ধরে নিয়ে আসতে হতো। তো মাঠে কি করতেন? মাঠে আসলে হয়তো একটা দল খেলছে, ওরা চলে গেছে,
আমি আবার আরেকটা দলের জন্য অপেক্ষা করছি, আচ্ছা, আরেকটা দল আসছে তাদের সাথে খেলছি। খুব ভালো খেলতাম তা না, কিন্তু ভালো লাগতো ওখানে আসলে সময় শৈশবে কাটানো। আসলে খেলাধুলা এবং খেলাধুলা। কিছু মিষ্টি মধুর খাওয়া দাওয়া ছাড়া খুব একটা বেশি কিছু কিন্তু থাকেও না, জি, জি। সেটাই আপনি করতেন। এবং একই সাথে আমরা যেটা দেখেছি যে আপনি যে দুরন্ত ছিলেন তার প্রমাণ পেয়েছি হচ্ছে স্কুল জীবনে। আপনি সবাই যখন বিভিন্ন ধরনের অন্যান্য অনেক কিছু সাজছিল, যেমন খুশি তেমন সাজতে, আপনি সেখানে একটা ডিফারেন্ট কিছু সেজেছিলেন, সেই গল্পটা একটু শুনি। জি, সেটা হলো আসলে স্কুলে যখন এটা সম্ভবত আমি তখন 8ম শ্রেণীতে পড়ি, জি, বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা হচ্ছিল। কোনো প্ল্যান নেই, আমরা 4-5 বন্ধু হঠাৎ করেই চিন্তা হলো যে আমিও এখানে অ্যাটেন্ড করি। আচ্ছা, তো কিভাবে অ্যাটেন্ড করবো, আমার তো আসলে যেমন খুশি তেমন সাজতে যে সরঞ্জাম সেগুলো কিছুই নাই। একটা ছুরি ছিল, ছুরিটা নিয়ে চিন্তাকারী সেজে প্রধান অতিথি যে ছিল তাকে বললাম যে যা আছে সব দিয়ে দেওয়ার জন্য। তো এটাই ওনার কাছে খুব ভালো লাগছিল, আচ্ছা। এবং উনি যখন চুজ করছিল তখন আমাকে আবার ওখানে সেকেন্ড পজিশন সম্ভবত খুব যে বলছিল খুব ন্যাচারাল ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। সহজাত একটা অভিনয়ের যে মানে কি বলবো প্রতিভা, সেটা আপনার মধ্যে ছিল নিশ্চয়ই, তাই না? না, ওরকম আসলে কখনো করা হয়নি আসলে। তারপর ডিফারেন্ট কিছু ভাবা না, Different কিছু নিজেকে ভাবা, জি। হ্যাঁ একটু ক্রিয়েটিভ জায়গায় নিয়ে যাওয়া। জি, তো এই যে পড়াশোনা, খেলাধুলা, দুরন্তপনা, বাবা মা তো একটু টেনশন নিয়েই থাকতেন সব সময়, যে সন্তানটা একটু বেশি দুরন্ত, পড়াশোনা একটু অমনোযোগী, তার প্রতি বাবা মাদের দুর্বলতাও একটু বেশি থাকে। তো সেই দিক থেকে আসলে এক্সপেকটেশনটা কি ছিল বাবা মার? আসলে কি বলতেন আলটিমেটলি, বা আপনি বা কি ধারণ করতেন যে আসলে এতটুকুন আমাকে করতেই হবে? এটা আসলে বাবা মা যেটা চেষ্টা করতো সেটা হচ্ছে আমাকে এঙ্গেজ করে রাখার জন্য। আচ্ছা, হয়তো এক্সট্রা টিচার দিয়ে যাতে আমি সময়টা কম পাই, ওটা ছিল ওনাদের পক্ষ থেকে চেষ্টা। আর যখন আসলে একেবারে চূড়ান্ত এসএসসি পরীক্ষা দিব, তার আগে আসলে একটু রিয়েলাইজেশন হয়েছে যে এখন তো একটু সময়টা কাজে Serious লাগানো হতে দরকার, হবে। সিরিয়াস হতে হবে। তো শেষ 2 মাস অবশ্য সব বন্ধ করে দেওয়া হয়েছিল, সব বন্ধ করে খুব মনোযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আমার মধ্যে খুব জিদ সব কাজ করতো আমাকে, মানে আমার মতো যদি কাজ করতে দেয়া না হয় তাহলে দেখা যাচ্ছে যে আমি একটু শুনতে চেতাম না, আচ্ছা। একবারে ছেড়ে দিতে হবে। একটু স্বাধীনচেতা ছিলেন, একটু না? স্বাধীনচেতা ছিলাম রে ওই জায়গাটা। এটা অবশ্য পারিবারিক ভাবে পাওয়া। আমার বাবা অত্যন্ত সৎ মানুষ। আমি ওনাকে যেটা দেখেছি, উনি খুবই সমনিষ্ঠ একজন মানুষ। মানে ওনার দুপুরের খাবারটা 1টা থেকে 2টা, রাতের ঘুম 9টা থেকে 10টা, এবং আমার লাইফে আমি সব সময় এভাবে দেখেছি। তো দেখা যাচ্ছে যে বাবার থেকে, কিন্তু বাবাও খুব জেদি ছিলেন, একটু ডিস্টেন্স ছিল। হয়তো আমার বয়স অনুসারে আমি কি চাচ্ছি ওইটা হয়তো বুঝতে পারতেন না, একটা সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ ছিল না। এই জন্য যত রাগ ছিল আমার ভাইয়ের, সবগুলো রাগ যেত মায়ের উপরে। আচ্ছা, যে আমরা রাগ প্রকাশ করার জন্য আর জায়গা পেতাম না, যে মায়ের কাছে গিয়ে রাগগুলো প্রকাশ পেত। আর এতটাই স্কুলে যখন ছিলাম, বিশেষ করে হাই স্কুলে, তখন বই পড়ার খুব শখ ছিল। আচ্ছা। ছোটখাটো লেখালেখি করতাম, ডায়েরি লিখতাম আমি। হুমায়ুন আহমেদের বইগুলো বেশি পড়া হতো, সাথে সাথে জাফর ইকবাল, সমরেশ মজুমদার, আচ্ছা, রকিব হাসানের 3 গোয়েন্দা, এগুলো একটা দাগ কেটেছিল। আচ্ছা। দাগ কেটে সবসময় মাথায় চিন্তা ভাবনা করতো, যার কারণে তখন একটু একটু লেখালেখিও করতাম। আচ্ছা, দেখা গেল যে কিন্তু নাম প্রকাশ করতাম না, আমার কাছে মানে নিজেকে প্রকাশ করার এটা খুব লজ্জার বিষয় ছিল, একটা ইনার্শিয়ার ব্যাপার ছিল। আচ্ছা, একটা দেয়ালিকা ছিল, দেয়ালিকায় আমি লিখেছিলাম নামে কি আসে যায়। আমরা বলি যে নাম তো এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু কেউ তো আমরা মির্জাফর নামটা রাখি না সেটা নিজেদের ক্ষেত্রে। তো এই নাম যে একটা বড় বৈশিষ্ট্য বহন করে, সে সময় ওটা সবার নজর কেড়েছিল। আচ্ছা। কিন্তু লেখক কে ছিল আসলে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, আচ্ছা। তারপরে ছোট ছোট কবিতা লিখতাম নিজের মতো করে। তখন যে বয়সটা ছিল, যে আকাশ তোমার অনন্তহীনতায় চেয়ে থাকি বিনিদ্র রাত, আচ্ছা, থোকা থোকা দুঃখগুলো অদৃশ্য হতো যদি তোমার বিস্তৃত বুকের স্পর্শ পেতাম। বাহ, তো এভাবে জাস্ট নিজের মতো করেই লিখতাম। কিন্তু প্রতিভাটা বেশি বিকশিত হতে পারে নাই, কারণ ওই যে বললাম পিটাপিটি ভাই ছিল, ওরা এগুলো পড়তো, আমার সাথে একটু মজা করতো। আচ্ছা, পরে চিন্তা করতাম যে না, আসলে লেখালেখি করা যাবে না। আর ডায়েরি যেটা লিখতাম, কখনো কখনো নিজের প্রতিদিনকার ঘটনা তো ডায়েরিতে লিখতাম। জি, তো ওইটা সামহাও বাসার মানুষ জেনে ফেলতো আচ্ছা, যে আমি কি করছি না করছি। যেমন স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গেছি, ওইটা ডায়েরিতে লিখেছি। আচ্ছা, আর আম্মু তো পেয়ে গেছে ঘটনা। আম্মু বললো তুমি তো স্কুলে যাও, কিন্তু তোমাকে কেউ একজন দেখেছে, আশেপাশের মানুষজন। তা আমি তো খুব রাগ, কে দেখেছে নাম বলতে হবে, রাগারাগি।
পরে দেখলাম যে নিজের সব গোপন ঘটনার সাক্ষী হচ্ছে আমার ডায়েরি। ওই প্রতিবেদনটা আসলে বেশি দূর আগানো হয়নি। আচ্ছা, তখন ডায়েরি লেখাও বন্ধ? ডায়েরি লেখাটা বন্ধ হয়ে যায় তখন। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে বই পড়ার অভ্যাস ছিল, সেই সময় বই পড়ার অভ্যাসটা কিন্তু খুবই দারুণ একটা অভ্যাস, এবং এই অভ্যাস থেকে হয় কি যে মানুষের মতো অনেক ধরনের চরিত্র জন্ম নেয়। যেমন আপনি তিন গোয়েন্দার কথা বলছিলেন, কখনো কি এই ধরনের অ্যাডভেঞ্চার করা হয়েছিল শৈশবে কোনো? ওরকম হয়নি, তবে আমি একটা হোস্টেলে ছিলাম। হোস্টেলে একটা চুরি হয়েছিল, কিন্তু আমি হোস্টেলে ওদিন ছিলাম না। কিন্তু কে চুরি করেছে এবং কিভাবে চুরি হয়েছে এইটা আমি একটা স্টোরি তৈরি করেছি। আচ্ছা, বাস্তবের সাথে এটা সম্পূর্ণ আসলে দেখা গেল যে মিলে গেল। বাহ। এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখনো হয়। আসলে ওই যখন অনেকগুলো চরিত্র নিয়ে, যেমন হুমায়ুন আহমদ নিজেই তো আসলে মিসির আলী, উনি তো আসলে হিমু, জাস্ট উনি হয়তো নামটা পরিবর্তন করে বলছে। তা আমিও তো আমার ভিতর বিভিন্ন কিছু কল্পনা করতাম। তো তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো অকারেন্স আমি হয়তো প্রেডিকশন করতে পারতাম, এবং এখনো যদি করি, যদি মিলে যায়, তখন আমার ওয়াইফ মাঝে মাঝে খুব জিজ্ঞাসা করে যে আসলে আমি কিভাবে বলতে পারতেছি। আমরা এই যে কিছু না, জাস্ট ইমাজিনেশন, জাস্ট প্রেডিকশন থেকে, এটা হয়তো সত্য হতে পারে, সেটা নাও হতে পারে, হয়তো অনেক ক্ষেত্রে কাকতালি বাবু হয়ে যাচ্ছে, আর কিছু না। সেটা এসএসসি তে ফলাফলটা কেমন আসলো? আসলে আমরা যখন এসএসসি দিয়েছিলাম, মাত্র গ্রেডিং সিস্টেমটা তখন চালু হয়েছিল। আচ্ছা, তো তখন এ প্লাস তো আসলে কালেবদ্ধে নাই বলা যায়। প্রথম বছর তো এ প্লাস ছিলই না, আমরা চট্টগ্রাম বোর্ডে ছিলাম। তো তখনকার অনুযায়ী আসলে রেজাল্টটা ভালো, এ গ্রেড ছিল। আচ্ছা, হ্যাঁ, এখন হয়তো কম্পেয়ার করলে সেটা আসলে ভাবে কম্পেয়ার করা যাবে না, কারণ তখন এ গ্রেডের সংখ্যা খুব কম ছিল। জি জি জি। তো এই যে এত ভালো রেজাল্ট করলেন, পরিবার থেকে তো বিভিন্ন সময় পড়াশোনার ব্যাপারে বাবা যেরকম সব সময় চাইতেন যে ভালো করেন, ফলাফলটা ভালো হওয়ার পরে বাবার অভিব্যক্তি কেমন হলো? বাবা অবশ্যই খুশি হয়েছেন। বাবাকে নিয়ে গেছিলাম রেজাল্ট দেখার জন্য, কিন্তু বাবা আসলে বুঝতে পেরেছিলেন যে আমি তো খুব দুরন্ত, আমাকে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে ওগুলোতে উনি এনরোল করার নেই। আচ্ছা, উনি আমাকে আবার ডিফেন্সের স্কুলে দিয়েছেন, বিএফ শাইন কলেজ। আচ্ছা, তো এটা আবার আমার খুব ভালো লাগেনি। আচ্ছা, আমার কাছে হচ্ছে নিয়ম বেঁধে চলতে হবে। ওরা আবার চুল বড় করতে দেয় না, চুল কেটে দেয় আচ্ছা, যখন আচ্ছা। অ্যাসেম্বলি শুরু হয় প্রথম দিকে। তো আমি কি করতাম, নর্মাল একটা ড্রেস নিতাম ব্যাগের মধ্যে, সিভিল ড্রেস, ওরা তো সিভিল বলে ডিফেন্সের স্কুলগুলোতে। ওই সিভিল একটা ড্রেস থাকতো, ভিতরে যেতাম, জাস্ট 1 ঘন্টা ক্লাস করে ড্রেস পাল্টিয়ে আবার বেরিয়ে চলে আসতাম। আচ্ছা। ওইটাও করা হয়েছে আসলে কলেজ লাইফে। আচ্ছা। আর আমার যে কলেজটা ছিল সেটা চট্টগ্রাম এয়ারপোর্টের খুব কাছাকাছি। তো পাশে বোট ক্লাব ছিল, এখনকার মতো গুছানো ছিল না, বোট ক্লাব তখন ওপেন ছিল, নেভাল একাডেমি ছিল, আচ্ছা। পতেঙ্গা সি বিচ ছিল। তো প্রায় সময় পালিয়ে ওখানে বন্ধুদের সাথে হয়তো আড্ডা দেওয়া হতো। আচ্ছা, আচ্ছা। ফলাফল নিশ্চয়ই ভালো হয়েছিল না? খুব বেশি ভালো বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিই ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা হচ্ছে আলাদা ইনস্টিটিউট ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। বিশেষ কোনো আসলে ওরকম কারণ ছিল না যে ওখানেই পড়বো, কিন্তু ওখানে আমার রেজাল্টটা খুব ভালো হয়, আচ্ছা। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে। পাশাপাশি আরো 2-3টা সাবজেক্টও আসছিল, কিন্তু মনে হচ্ছিল যে ওখানে ভালো লাগবে, কারণ আচ্ছা। ক্যাম্পাসটা খুবই সুন্দর, আলাদা ক্যাম্পাস ছিল বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এবং আবাসিক ছিল, আলাদা আমাদের জন্য আলাদা হোস্টেল ছিল, আলাদা বাস ফেসিলিটি ছিল। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে যাওয়া আসা ট্রেনে হতো, তো সবাই তাকিয়ে থাকতো, সবাই ট্রেন থেকে নামার পর আমাদের জন্য বাস এসে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, বিশেষ করে বর্ষাকালে বাস সার্ভিস ছিল, এবং ওখানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, যার কারণে একটু রিচ ডিপার্টমেন্ট বলা যায়। তখন ফরেন স্টুডেন্ট কোটাও ছিল, আমরা যখন ছিলাম তখন কিছু কিছু স্টুডেন্ট ছিল। আচ্ছা, আচ্ছা। বিশেষ করে 2004 সালে যে অগস্ট গ্রেনেড হামলা ছিল, তখন ফরেন টিচারগুলো চলে যায়, বেশ কিছু ফরেন টিচার ছিল। আচ্ছা, আচ্ছা। আস্তে আস্তে, হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে। কিন্তু তার আগে খুব ভালো ছিল, অনেকেই ছিল যে অন্যান্য সাবজেক্ট ভালো জায়গায় আসছে, তারপরে বনবিদ্যাকে চুজ করতো, মানে একটা জৌলের ছিল বনবিদ্যার সময়। ওটাই আসলে মূল কারণ ছিল। একটা বিষয় আসলে ভর্তি হওয়ার আগে মনের মধ্যে অনেক ধরনের অস্পষ্ট ধারণা থাকে, যেটা আসলে পরিষ্কার হয়, স্পষ্ট হয় পড়াশোনা যখন করে সেই সময়। আপনি বলছিলেন যে দেশি এবং বিদেশি শিক্ষকের সমন্বয়ে আপনারা পড়াশোনা করছিলেন, তাহলে তো আপনি তুলনামূলক একটা বিষয় আনতেই পারবেন যে বিদেশি টিচাররা আসলে ফরেস্ট্রিকে কিভাবে দেখছিল এবং দেশি টিচাররা তাদের পাঠদান কিভাবে করছিলেন। আমরা যখন আসলে অ্যাডমিশন নিয়ে, আমরা আসলে ফরেন টিচার তখন পাইনি, ফরেন 2-1 স্টুডেন্ট ছিল, তবে তাদের বই ছিল, জাবালা একজন প্রফেসর ছিলেন, ডক্টর টেমু ছিলেন, তখন স্যারেরা প্রায় বলতেন তাদের কথা, খুব রিচ ডিপার্টমেন্ট ছিল ওটা। আর
ভর্তি হওয়ার আগে আসলে ওরকম যে খুব ফ্যাসিনেশন বা তার প্রতি ছিল তা না, কিন্তু ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে প্রতিটা সেমিস্টার আমাদের ট্যুর হতো, আচ্ছা। কখনো কখনো 2টো করে ট্যুর হতো। ট্যুরগুলো খুব অ্যাডভেঞ্চার ছিল, খুবই রোমাঞ্চকর, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যাচ্ছি, সামনে পানি পড়লো, নদী পড়লো, খাল পড়লো, ওটা যেতে হতো, বনের ভিতর যেতে হতো। যোগ একটা খুব কমন ছিল, যখন আমরা ফরেস্ট দিয়ে হাঁটতাম, যোগ এগুলো আমরা এনজয় করতাম। আচ্ছা, কষ্ট হতো খুবই, বিশেষ করে আক্রান্ত হয়েছিলেন জি কখনো? প্রচুর প্রচুর, এবং বিশেষ করে যারা ফিমেল স্টুডেন্ট ছিল তাদের জন্য খুব কষ্ট হয়ে যেত আসলে, কারণ আসলে খুবই পরিশ্রমের কাজ ছিল আমাদের অ্যাসাইনমেন্ট গুলো, আমাদের ফিল্ড ওয়ার্ক গুলো। বাট দিন শেষে খুবই এনজয়েবল, এবং ওই যে সার্কেলটা ছিল ফ্রেন্ডদের, আমরা বলবো যে আসলে আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট টাইম ছিল ওই সময়টা। আচ্ছা আচ্ছা। অন্যান্য অনুষদের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বিষয়বস্তুগুলো সম্পর্কে মোটামুটি জানি যে এই বিষয় পড়তে হয়, কিন্তু ফরেস্ট্রি সম্পর্কে একটু জানতে চাই যে কি কি বিষয় পড়া হতো এখানে। যেমন একজন ফরেস্টার যিনি ফরেস্টে চাকরি করবে, ওনারা যেভাবে কোর্স কারিকুলাম গুলো ডিজাইন করা হয়, তাকে মোটামুটি সবকিছু জানতে হবে। যেমন তার ওখানে ডেভেলপমেন্ট হতে পারে, তাহলে কিছু সিভিল ওয়ার্ক, সিভিল সাবজেক্ট ছিল 2-1টা, রোড কনস্ট্রাকশন, বিল্ডিং ম্যাটেরিয়ালস, যাতে সে নিজে একটু প্ল্যান দিতে পারে। কারণ তখন এটা আসলে একটু এলিট সাবজেক্ট ছিল, এবং ইংরেজরা যখন এই ডিপার্টমেন্টটা অনেক পুরনো ডিপার্টমেন্ট, তখন চিন্তা ছিল একজন ফরেস্ট অফিসার, ফরেস্ট রেঞ্জার, সে খুবই এক্সপার্ট হবে প্রত্যেকটা বিষয়ে। তাকে ওয়াইল্ড লাইফ সম্পর্কে জানতে হয়, তাকে ফরেস্ট ল সম্পর্কে জানতে হয়, তারপরে হচ্ছে তাকে গণনাটা ভালো জানতে হয়, মেনসুরেশন ছিল, ইনভেন্টরি ছিল, যাতে সে ওখানকার যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারে। আচ্ছা। তাকে মানুষজনের সাথে মিশতে হবে, এজন্য তাকে সোশ্যোলজি, সোশ্যাল ফরেস্ট্রি তাকে জানতে হবে, কমিউনিটি ফরেস্ট্রি তাকে জানতে হবে। তো এটা একটা ভালো একটা প্যাকেজ বলা যায়, যার কারণে বের হলে কোথাও না কোথাও তারা কুপ আপ করতে পারতেছে। দেখা যাচ্ছে যে আগে যারা সিনিয়র অ্যালামনাই ছিল, প্রত্যেকে মানে কোনো না কোনো ভালো জায়গায় যাওয়ার রেকর্ডটা ভালো। আচ্ছা, ব্যবহারিক বিষয়গুলো কি রকম ছিল? ব্যবহারিক প্রত্যেকটা সাবজেক্টের সাথে অলমোস্ট ব্যবহারিক বিষয় ছিল, এবং প্র্যাকটিক্যালের জন্য প্রচুর পরিশ্রম করতে হতো, নিজেরা ফিল্ডে গিয়ে কাজ করতে হতো, এবং রিপোর্ট জমা দেওয়া হতো। আচ্ছা, এটা তো একদম স্নাতক পর্যায়ে আপনাদের ফিল্ড ওয়ার্ক করতে হচ্ছে। স্নাতক পর্যায়ে। আচ্ছা, এবং নতুন নতুন অভিজ্ঞতাও নিশ্চয়ই হচ্ছে। জি জি, অবশ্যই অবশ্যই। একটু শুনতে চাই যে চা বাগানের শ্রমিকদের সঙ্গেও আপনাদের যে কাজের অভিজ্ঞতা রয়েছে গবেষণার ক্ষেত্রে, সেখানেও তো আপনারা মানে তাদের বাস্তবতার নানান দিক দেখেছেন আসলে কাজ থেকে, একটু সেই বিষয়গুলো নিয়েও যদি একটু জানতে চাই। লাকিলি আমার মাস্টার্স যে থিসিস ছিল সেটা চা বাগানের উপর ছিল। এটা আসলে আর্গোনমিক্স, এটা একটা সিভিলের একটা পার্ট। যেমন আমরা আমাদের আমাদের এই সোফা, এখানে আমি কতটুকু কমফোর্ট ফিল করছি, আমার একটা চেয়ার, এটার ডিজাইনটা কেমন হলে আমার কর্মস্পৃহাটা ভালো হবে, এবং চা বাগানে যারা শ্রমিক আছে তাদের আসলে ব্লাড প্রেশার, তাদের উঠা বসা, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, এটা তাদের কাজের মধ্যে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে, ওয়ার্কলোড কেমন হচ্ছে, এটা নিয়ে ছিল আমার কাজ। তো তখন খুব কাছাকাছি আসলে চা শ্রমিকদের সাথে বসা হয়েছিল। এখানে আসলে আমি, এটাও তো আমার অভিমত, আমরা হয়তো প্রায় সময় বলি চা বাগানের শ্রমিকদের দুর্দশার কথা, এবং তাদের যে মিজারেবল কন্ডিশন মাঝে মাঝে আমরা দেখি, এবং আসলে সত্যি কথা। কিন্তু আসলে আমরা যে দামে চাটা খাচ্ছি এখন, যেটা উপভোগ করছি, এটা খুবই ডিফিকাল্ট। ওখানে যদি আপনি একদম প্রপারলি ইভ্যালুয়েশন করতে যান, কারণ চা বাগানের শ্রমিকরা আগে ছিল বেশিরভাগ ত্রিপুরা এবং ভারতের ওই অঞ্চলের লোকজন ছিল, আদিবাসী ছিলেন। তারা কিন্তু থাকার জায়গাটা কিন্তু ফ্রি দেওয়া হয়, তাদের রেশন সুবিধা আছে, এবং পারিশ্রমিকটা কম হলো, ফ্যামিলি সদস্য সংখ্যা খুব বেশি কিন্তু চা বাগানের মধ্যে, এবং 7, 8, 9, 10 এগুলো কিন্তু খুব কমন। যারা চা বাগানের ম্যানেজার, এটা তারা হয়তো ভালো বলতে পারে, দিন শেষে কিন্তু সামহাও তারা ওইটাকে দিয়ে খুব ভালোভাবে লিড করতে পারে। আপনি ফিন্যান্সে এমবিএ করলেন, একটা আলাদা সাবজেক্ট, একদম ট্র্যাক পরিবর্তন করে ফেললেন কেন? না, আসলে ওটা আসলে কোনো পরিকল্পনা তখন ছিল না। যখন মাস্টার্স করছিলাম তখন আসলে একটা কমন ট্র্যাক ছিল যে বেশিরভাগ ব্যাংকে জব দিকে যাচ্ছে, কারণ আসলে আমাদের বনবিদ্যার চাকরির বাজারটা খুবই ছোট। আচ্ছা, বিসিএস ছাড়া অন্য কোনো অপশন নাই, একমাত্র অপশন। আর বিসিএস তখন খুব বেশি রেগুলার হতো না, দেখা যাচ্ছে 3-4 বছর পরে বা 2 বছর পরে বিসিএস সার্কুলার হতো। আর ওখানে বনবিদ্যার জন্যই শুধুমাত্র আমাদের বিসিএসটা মুক্ত ছিল না, অন্যান্য সাবজেক্ট কিছু ছিল। এটা নিয়ে আমাদের আন্দোলন ছিল, আমরা অনশন করেছিলাম, একটা ফরেস্ট্রি অ্যাসোসিয়েশন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখা হয়নি। আচ্ছা, তো যার কারণে পাশাপাশি হয়তো ক্যারিয়ার সুইচের একটা চিন্তা ভাবনা ছিল এমবিএ,
কিন্তু দুর্ভাগ্য ছিল এমবিএ, আমি এক্সিকিউটিভ এমবিএ ছিলাম, ওই এমবিএর ক্লাসগুলো হতো ফ্রাইডেতে, আচ্ছা ফ্রাইডে এবং স্যাটারডে। তো আমি হচ্ছে গতানুগতিক যে পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, ওগুলো আর অ্যাটেন্ড করা হতো না তখন। এমবিএটা শেষ করার পরে যখন ফার্স্ট জবে ঢুকি, জবটা অনেকটা আমাদের ফরেস্ট রিলেটেড জব ছিল, তখন একটা ভালো লাগে কাজ করছে। তখন বললো যে না, আমি আমার সাবজেক্টে স্টিক থেকে, পাশাপাশি ডিগ্রিটা আসলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার জব চলছিল এবং পাশাপাশি আপনি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিলেন। আপনি পরিবেশ বিজ্ঞানে সৌদি আরব থেকে পড়াশোনা করেছেন, এমএস ডিগ্রি অর্জন করেছেন, সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। জি, তখন আসলে অলরেডি আমার 4-5 বছর চাকরির এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সৌদি আরবে যাবো ওরকমও আসলে আলাদা করে কোনো প্ল্যান ছিল না, হয়তো অ্যাপ্লাই করা হয়েছে কিং ফাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস। খুব বেশি ধারণাও ছিল না তখন সৌদি আরব সম্পর্কে। ইভেন আমাদের এক ক্লাসমেট ছিল, সে অনার্সের পরে সৌদি আরব গিয়েছিল পড়াশোনা করার জন্য। আমরা তখন মুখ করতাম যাওয়ার আর জায়গা নাই, সৌদি আরব কেন যাচ্ছে। কিন্তু আসলে ওখানে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে ওদের যে এডুকেশন কোয়ালিটি, তারা এখন খুব খুব ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে। এবং আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম ওটা এখন, আমি যদি বলি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, ওদের ম্যাক্সিমাম সাবজেক্ট এখন 50, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ওরা ওভারঅল র্যাঙ্কিং 100-100-র ভিতরে, এবং সাবজেক্ট র্যাঙ্কিং অনেকগুলো সাবজেক্টে 4, 5, 10, 20 এই র্যাঙ্কিং এ চলে আসছে। খুব ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করছে। আসলে আপনি পড়তে গেলেন পরিবেশ বিজ্ঞানে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার পরে সৌদি আরবের আবহাওয়ার সাথে আপনার নিজের অ্যাডজাস্ট করা বা খাবার দাবারের সাথে নিজের অ্যাডজাস্ট করা একটু কঠিন হলো? খাবার দাবারটা খুবই ভালো। আচ্ছা, খাবার দাবারটা খুবই ভালো। সৌদি আরবে ওরা লোকজন খুব বেশি খায়, যা খায় তার থেকে বেশি ওয়েস্ট করে, এবং খাবার যে সিস্টেমটা ছিল ওটা খুব নাইস, অনেকটা বুফের মতো। আচ্ছা, প্রচুর খাবার দাবার, এগুলো আসলে এক বেলায় যা খাবার দিয়ে 3 বেলায় আসলে খাওয়া যাবে না এরকম। কিন্তু ওয়েদারটা আসলে এক্সট্রিম ছিল, হট ওয়েদারটা। কিন্তু ওরা আসলে ওরকম একটা ব্যবস্থা করে নিচ্ছে, হলটা এসি থাকতো, এর সাথে আবার বাস থাকতো, বাসে উঠতাম, বাস থেকে ক্লাসে গেলে এসি, ওরকম আসলে খুব একটা বেশি সমস্যা হয়নি, ইমপ্যাক্ট ফেলতো না। কতদিন পড়াশোনা করলেন ওখানে? ওখানে পড়াশোনাটা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছিল শেষের দিকে। আমার কোর্স মিনিমাম 2.5 বছর লাগে আসলে মাস্টার্স কমপ্লিট করতে, কিন্তু আমার একটু বেশি লাগছে, আমার 3.5 বছর লেগে গেছিল। আমার যে সুপারভাইজার, শেষের দিকে সুপারভাইজারের সাথে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছিল। আচ্ছা, খুবই এক্সট্রিম পজিশনে চলে গিয়েছিল, এবং কোনোভাবে উনি আমাকে ডিগ্রি দিবে না। যে সুপারভাইজার ছিলেন উনি খুব পাওয়ারফুল ছিলেন, ওনার বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নিতে পারছিলাম না। উনি আবার মিনিস্ট্রিতে চলে গেছেন, এখন ডেপুটি মিনিস্টার হিসেবে আছে, তখনই উনি মিনিস্ট্রিতে প্রমোটেড হন। আমি ওনাকে ধরতে পারছিলাম না। আমার যে ক্যাম্পাস ছিল দাম্মাম, এটা একটা অনেক দূরে, আর ওনার অফিস ছিল রিয়াদে, যার কারণে খুব ঝামেলা হচ্ছিল। শেষে আমি অনেকটা অসুস্থ হয়ে যাই, ভাতৃঘ্য, মানে আমি এক পাশে কাঠ হয়ে যেতাম হাঁটার সময়, মানে ভারসাম্য হারিয়ে ফেলছিলাম, খুব স্ট্রেস দিচ্ছিল। এবং আমি ভাবছিলাম যে আমার দিন শেষে রেজাল্টটা কি, আমার কোর্স ওয়ার্ক শেষ, সব কাজ শেষ, কিন্তু উনি কোনোভাবেই সাইন করবেন না আমার থিসিসে। শেষে এক পর্যায়ে আমি তাকে বলতে বাধ্য হয়েছিলাম যে আমি সুসাইডাল অ্যাটেম্প নিব। খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম, শেষ পর্যন্ত উনি সাইন করছেন। তো আসলে থেকে থেকে এই ধরনের বাঁক আসে, কিন্তু সেই বাঁকগুলো সুন্দরভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের কাজ। আপনি তেমনটাই করেছেন। আমরা যতদূর জেনেছি ম্যানগ্রোভ ইকোসিস্টেম নিয়ে আপনি গবেষণা করেছেন, সেখানে কি কি পর্যবেক্ষণ করলেন? আমাদের যে ম্যানগ্রোভ, আর আমি যদি বলি সৌদি আরবের ম্যানগ্রোভ, এটা আসলে অনেক ডিফারেন্ট। আমাদের এই গবেষণা কি সৌদি আরবে ছিল? আমরা সৌদি আরবে ছিল, আরাবিয়ান গালফের উপর ছিল। আরাবিয়ান গালফ তো আসলে অনেক বড়, সেটা একসাথে কাতারকে টাচ করে ইরান পর্যন্ত গেছে, পার্সিয়ান গালফ, আর আরেকদিকে ছিল ওদের রেড সি। তো যেটা হলো ওদের একটাই স্পিসিস ম্যানগ্রোভে, আরাবিয়ান গালফে, অথচ আমরা কত লাকি, আমাদের শত শত স্পিসিস এখানে। তো ওইটা ছিল অ্যাভিসিনিয়াম মেরিনা, বা ওইটাকে অনেক সময় অনেকে ব্ল্যাক ম্যানগ্রোভ বলে বা গ্রে ম্যানগ্রোভ বলে। তো একটা স্পিসিস নিয়ে কাজ করছি। এখন সৌদি আরবে যে প্রবলেমটা হচ্ছে, ওখানে হচ্ছে অয়েল লিকেজ হয়, যেহেতু অনেক অয়েল ইন্ডাস্ট্রি আছে। তো অয়েলটা এবং যে অন্যান্য হেভি মেটাল বা ভারী ধাতু, আমি যদি বলি ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক, এই জিনিসগুলো আমাদের যে ইকোসিস্টেম আছে, মেরিন ইকোসিস্টেম, বিশেষ করে আমার যে স্পিসিসের নাম বললাম ম্যানগ্রোভের, এটা নিজের ভিতরে এটা সিকুইস্টেশন করে নেই, মানে নিজে অ্যাবজর্ব করে নেই। অ্যাবজর্ব করে আমাদের পরিবেশটাকে সে ক্লিন করে, ওয়াটারটাকে ক্লিন করে। তো আমি ওই রুট স্যাম্পল, গাছের লিফ এবং গাছের বাকল, ওখানে ভারী ধাতু, তারপর হচ্ছে অয়েল থেকে যেটা আসছে
পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, টোটাল পেট্রোলিয়াম হাইড্রোকার্বন, এগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে এটার একটা ভালো রোল আছে আমাদের ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য। যেহেতু সৌদি আরবের ফরেস্ট্রি নিয়ে কাজ করছিলেন এবং গবেষণাও করছিলেন, বাংলাদেশের আবহাওয়ার কারণে বাংলাদেশে যে ধরনের বৃক্ষগুলো বা যে ধরনের বনজ প্রাণীগুলো আছে সেগুলোর চেয়ে সেখানে কি কোনো পার্থক্য লক্ষ্য করলেন? অনেক পার্থক্য। আমরা তো আসলে ট্রপিক্যাল ফরেস্ট, রেইন ফরেস্ট অনেকটা, আমাদের গাছের গ্রোথ এটা আসলে এটা বিরল পৃথিবীতে। যেমন আপনি যেমন সেগুন কাঠ পাচ্ছেন, আমাদের একটা বর্ষ বলয় হয়, মানে আমাদের গাছের ভিতরে কিছু এটাকে আমরা যদি বলি পরিবহন টিস্যু আছে। এখন পরিবহন টিস্যুর মধ্যে দুটো টিস্যু আছে, জাইলেম এবং ফ্লোয়েম। তো এরা প্রতি বছর যে আমাদের সিজনাল চেঞ্জ, আমরা যে ষড় ঋতুর দেশ বলি, যে আমাদের বর্ষা, তো ওইটাতে কিন্তু বাকলের মধ্যে একটা দাগ পড়ে এভাবে। এই রিং দেখে কিন্তু আমরা গাছের বয়স নির্ধারণ করতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যখন গাছটা কেটে ফার্নিচার হিসেবে ব্যবহার করি, এই রিংটা আবার সৌন্দর্য হিসেবে, এটার একটা আলাদা একটা বিউটিফিকেশন এবং খুব সুন্দর লাগে। আমরা অনেক সময় লোকাল জায়গা থেকে এটাকে সারও বলে থাকি। জি সারও বলে, হ্যাঁ, সেগুন কাঠ এটা আপনি খুব বেশি দেখবেন। তো এটা কিন্তু ওখানকার ফরেস্ট হয় না, ওটা কনিফেরাস স্পিসিস। ওখানকার টেম্পারেচার তো খুবই এক্সট্রিম টেম্পারেচার, স্পিসিস সংখ্যা খুব কম। আচ্ছা, আমাদের মতো এত ডাইভার্সিফাইড স্পিসিস নাই। এবং ওয়েদারের যে একটা বিষয় আমরা এখানে ফিল করি, ওইটাও আসলে ফিল করা যায় না। আচ্ছা, সেটা সেখানে আসলে সিস্টেমগত পার্থক্য কি দেখলেন? যে আমাদের বন যেভাবে সংরক্ষণ করা হচ্ছে বা সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে, তাদের সিস্টেমটা কি? ম্যানেজমেন্ট রুল বলতে গেলে সেটা ভিন্ন বিষয়। আমাদের তো আসলে মিসম্যানেজমেন্ট প্রচুর, কারণ আমরা আছি কিন্তু আমরা সেটার মূল্যটা বুঝছি না। কিন্তু ওখানে যেহেতু স্ক্যারসিটি, ওখানে যেহেতু শর্টেজ, ওখানে স্ট্রিক্ট পানিশমেন্ট। ইভেন কেউ যদি একটা না বলে, বিশেষ করে প্রোটেক্টেড এরিয়াতে যেগুলো সংরক্ষিত এলাকায় একটা ফুল টাচ করে গাছের একটা অংশ নেই, তাহলে পানিশমেন্টটা খুবই বেশি। আচ্ছা, এটা একটা হচ্ছে আপনার মানিটারি পানিশমেন্ট, জরিমানা আছে, একবার দুইবার ভাইলেশন হলে এরপরে ইমপ্রিজনমেন্টও আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখানে তো এভাবে বাস্তবে এগুলো প্রয়োগ হয় না। একদমই তাই। আমরা আসলে আশা করি এই ধরনের নিয়মগুলো বাস্তবায়িত হোক, তাহলে হয়তোবা দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। স্যার, কৃষি হচ্ছে যে কোনো দেশের এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আসলে দেশকে সমৃদ্ধ করা যায়, দেশের মানুষকে পরিপুষ্ট করা যায় এবং একই সাথে অনেক দিক থেকে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়। আপনি পিএইচডি করছিলেন কৃষি এবং ভারী ধাতু দূষণ প্রতিরোধ নিয়ে, এই বিষয়টা একটু শুনি। হ্যাঁ জি, এটা আমি আসলে ম্যানগ্রোভে স্ট্রিক্ট থাকতে চেয়েছিলাম, জি, কিন্তু যে সুপারভাইজার সাথে গেছি, আমার যে এখন কারেন্ট সুপারভাইজার লি ওয়াইচিন, উনি এগ্রিকালচার পলিউটেন্স এগুলো নিয়ে উনি বেশি কাজ করেন। তো ওনার প্রায়োরিটিকে আমি গুরুত্ব দিয়ে আমার টপিকসটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ওনার এক্সপার্টাইজ, ওনার ফিল্ড হচ্ছে ওই জায়গায়। তো অলমোস্ট কিছু জায়গায় সিমিলারিটি আছে, যেমন আমি আগে ম্যানগ্রোভের ক্ষেত্রে ভারীধাতু দেখেছিলাম, ভারীধাতুর অবদানটা। তো আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা স্টেপল ফুড রাইস, এবং শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড এটা সবচেয়ে বেশি আসলে কনজিউমেবল ফুড। তো সেক্ষেত্রে রাইসে, বিশেষ করে রাইসে আমরা যে জায়গায় আসলে চাষ করছি, আমাদের সেচের পানিটা বিভিন্নভাবে দূষিত পানি। আমরা অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল জোনের পাশাপাশি থাকে, বিশেষ করে এখন যে এক্সপেনশন হচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, তো পানিটা আসলে আমরা জানি না, আসলে যারা ফার্মার তারা সচেতন না। তো পানি থেকে কিন্তু আলটিমেটলি রাইস ওটা অ্যাবজর্ব করছে, কারণ রাইস সবচেয়ে বেশি পানি শোষণ করে। রাইসের মধ্যে যদি ওটা চলে আসে, তাহলে দেখা যাচ্ছে যে ওই রাইসটা আবার আমরা খাচ্ছি। ফুড সিকিউরিটিতে যে ইম্প্যাক্টটা পড়ছে, ওটা নিয়ে মূলত আমার কাজ। তো সেক্ষেত্রে আমি দেখছি, আমার গ্রাউন্ড ওয়াটার ডাটাগুলো আমি নিচ্ছি প্রত্যেকটা জায়গায় সেচের, সেখান থেকে রাইসের যে বিভিন্ন পার্ট, বিশেষ করে ধানের খোসা এবং রুট এবং এই মার্কেটের রাইস এবং বিভিন্ন অঞ্চল থেকে আমি রাইস কালেকশন করছি। এটাতে দেখছি কি পরিমাণ ভারী ধাতুগুলো পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমি হিউম্যান বডি তো দেখছি, যাতে সেটা মানুষের শরীরে কিভাবে এসে ইম্প্যাক্ট ফেলতেছে। তো মানুষের শরীরে সব জায়গাতে আসলে একটা পিএইচডি তো আসলে একটা টাইম ফ্রেম আছে, সব খাবার দেওয়া সম্ভব না। আমি মূলত চুল এবং নখ এই দুটো স্যাম্পল নিয়ে কাজ করছি। ওখানে দেখছি যে মানুষের শরীরে এখানে অ্যাবজর্ব হয় আমাদের নখে এবং চুলে। আর একটা হচ্ছে ব্লাড স্যাম্পল। তো ব্লাড স্যাম্পল যেহেতু আমি মেডিকেল প্রফেশনাল না, এটার জন্য পারমিশন এবং স্যাম্পল অ্যানালাইসিস, স্যাম্পল প্রিজার্ভেশন একটু ঝামেলা আছে, যার কারণে এই দুটো স্যাম্পল নিয়ে আমি কাজ করছি। পাশাপাশি এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এবং আমরা তো অনেকগুলো রিমিডিয়েশন টেকনোলজি আনছি যে কিভাবে কমানো যায়, প্রশমন করা যায়, কিন্তু কৃষকের ক্ষেত্রে সেটা কতটুকু কস্ট এফেক্টিভ, আদৌ কৃষক সেটা এফোর্ড করতে পারবে কিনা। আমি যদি বলি যে আমরা পানি ফিল্টার করে ইউজ করো, সে ধান চাষ করে যতটুকু লাভ করবে, আসলে পানি ফিল্টার করে ইউজ করে পানি দিয়ে সে পারবে না, আমরা যদি তাকে সাপ্লাই দিতে না পারি। তো কস্ট এফেক্টিভ চিন্তা করতে গিয়ে আমি স্পিসিস টু স্পিসিস, মানে একটা ঘাসের মতো স্পিসিস, এটাকে আমরা বিন জাতীয় বলি বা ডাল জাতীয়, লেগুমিনাস স্পিসিস বলে,
ওই স্পিসিসটা যদি আমি ধানের আগে চাষ করি বা ধানের সাথে চাষ করি, তো দেখা যাচ্ছে সে কিন্তু মানে বেশি অ্যাবজর্ব করে ধান থেকে। আচ্ছা। তো সে যদি হেভি মেটালগুলো অ্যাবজর্ব করে ফেলে, ধানের অংশ কম যাবে। এভাবে কতটুকু রিডিউস করা যায়, এটা আমার এক্সপেরিমেন্টাল একটা স্টাডি আছে। আচ্ছা, গবেষণা তো এখনো চলছেই, জি জি, চলমান। তার মানে কোনো ফলাফল এখনো আমরা পাইনি, যে পূর্ণাঙ্গ ফাইন্ডিংস আমরা এখনো যেতে পারিনি। গবেষণা এখনো চলছে। একটু যদি জানি যে এই গবেষণার ফলাফল মানে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য আসলে কি কোনো পরিবর্তন আনা সম্ভব কিনা? এটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় ফলাফলগুলো আসলে আমাদের ফাইলবন্দি হয়ে থাকে, বা হয়তো পলিসি লেভেলে যারা কাজ করে তারা যদি আসলে এই রিসার্চ গুলোকে এক্সট্রাক্ট করে, যেটা আসলে গ্রহণযোগ্য, যেটা বাস্তবসম্মত, এবং একটু আগে যেটা বললাম যে কস্ট ইফেক্টিভ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আসলে কৃষক লেভেলে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু আসলে পার্সোনালি আমার দ্বারা তো আসলে ওই রকম একটা বিশাল কমিউনিটিকে টাচ করা সম্ভব না। একদম। আর যদি পরিবর্তন হয়, আসলে কি ধরনের পরিবর্তন আসলে আমরা আশা করতে পারি? এটা হচ্ছে যে সবচেয়ে বড় আমি যেটা বললাম, এটা টেকসই হবে, যেমন সহজে মানুষ এটা গ্রহণ করতে পারবে। তার জন্য তার যে রিটার্ন, ধান চাষ করে সে তো প্রফিট করার চেষ্টা করে, তো ওইখানে ইম্প্যাক্ট ফেলবে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। আমি দেখতে অনেক হয়তো মডার্ন টেকনোলজি দিতে পারি, কিন্তু আসলে সে অ্যাফোর্ড করতে পারে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। এটা আমার গবেষণার মূল বিষয়। এবং আপনি তো স্যার আপনার কর্মজীবনের শুরুতেও গবেষণা সহকারী হিসেবেই কাজ করেছেন, সেখানেও তো আপনার বেশ কিছু অভিজ্ঞতা আসলে রয়েছে। ডেটা সায়েন্স এবং একই সঙ্গে পরিসংখ্যান ভিত্তিক দক্ষতা, এই বিষয়গুলো আসলে আপনার গবেষণাকে কিভাবে প্রভাবিত করেছে যদি জানতে চাই? এটা আসলে আপনি যে কোনো জিনিস, যে কোনো গবেষণা আপনি যদি করেন, আপনি তো অনেক তথ্য পাবেন, তথ্যের সম্ভার, এবং যত আমাদের যাচ্ছে তথ্য সংখ্যা বাড়ছে, তো ওইটাকে যদি আপনি পরিসংখ্যান দিয়ে একটা রেজাল্ট, একটা ফাইন্ডিং যদি বের করতে না পারেন, তাহলে সেটা তো আসলে গ্রহণযোগ্য হবে না। কারণ দেখা যাচ্ছে যে আমি যদি বলি 5 জন ব্যক্তি আক্রান্ত হলো, সেটা কতজনে 5 জন আক্রান্ত হলো, কত সেটা নাম্বারটা সিগনিফিকেন্ট কিনা, সেক্ষেত্রে আসলে পরিসংখ্যানের এবং ডাটা অ্যানালাইসিসের বিষয়গুলো আপনাকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। স্যার, আপনি বন সংরক্ষণ নিয়ে কাজ করছেন, যে বিষয়টা নিয়ে অনেকে হয়তো বা চিন্তা করবে না এই কারণে যে এখানে অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর আছে। সেই জায়গা থেকে আমরা জানতে চাইবো যে ওয়াইপিএসএ এবং ইউএসএআইডি এই দুটো প্রকল্পের সাথে কাজ করার সময় আপনি কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করলেন? ইউএসএইড এর সাথে আসলে আমি বেশ কিছু প্রজেক্ট করেছি। যেমন ক্রেল প্রজেক্ট ছিল একটা, এখানে খুবই বড় একটা প্রজেক্ট, ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম এন্ড লাইভলিহুড বলে প্রজেক্টটাকে। তারপরে রিসেন্টলি আমি হংকংয়ে পিএইচডি শুরু করার আগে কাজ করেছিলাম, ওখানে আমি গভর্নেন্স ম্যানেজার হিসেবে ছিলাম, ওইখানেও ইউএসএর সাথে কাজ করেছি। ইউএসএর যে গ্র্যান্টসগুলোতে, বিশেষ করে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তারা একটা পদ্ধতি ফলো করে, সেটা হচ্ছে আশেপাশের যে লোকজন আছে তাদেরকে নিয়ে যাতে এটা ম্যানেজমেন্ট করা যায়, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টটা। কারণ আমি আসলে প্রজেক্টের খাতিরে, আমার চাকরির খাতিরে এখানে কিছুদিন স্টে করছি, যারা ওইখানে চাকরি করেন তারা হয়তো ট্রান্সফারেবল জব, কিছুদিন থাকেন কিছুদিন থাকবে না, তাহলে যারা এন্ড ইউজার, যারা রিসোর্সটা ইউজ করে, তাদেরকে দিয়ে কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, সেক্ষেত্রে একটা রুলস আছে, পিএ ম্যানেজমেন্ট রুল বলে, প্রোটেক্টেড এরিয়া ম্যানেজমেন্ট রুল 2017। এই রুলটাকে ওরা ফলো করার জন্য ওখানকার কমিউনিটিকে নিয়ে ওরা বিভিন্ন টায়ারে গ্রুপ করে, এটা কো ম্যানেজমেন্ট বলে, সহ ব্যবস্থাপনা বলে। সহ ব্যবস্থাপনার মাধ্যমে ওখানে বিভিন্ন টায়ার আছে, বিভিন্ন গ্রুপ আছে, যেমন বিসিএফ বলে, ভিলেজ কনজারভেশন ফোরাম, একেবারে শেষের দিকে। ওখান থেকে আবার কিছু কমিউনিটি লিডার বের করে বলা হয় পিপলস ফোরাম, ওইটা হয়। তারপর কো ম্যানেজমেন্ট কমিটি হয়, কো ম্যানেজমেন্ট কাউন্সিল হয়। কো ম্যানেজমেন্ট কাউন্সিলে ইউনো থাকেন, তারপর ওখানকার যে লোকাল এমপি আছেন, উনি উপদেষ্টা থাকেন, তাদের সমন্বয়ে একটা ভলান্টিয়ারি, এবং যারা ওই ফরেস্ট ডিপার্টমেন্টে থাকে তাদেরকে নিয়ে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। আরেকটা রুলস আছে আমাদের ইসিএ ম্যানেজমেন্ট রুলস 2016, যেটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, যেমন আমরা সেন্ট মার্টিনের ক্ষেত্রে বলতে পারি যে এরিয়াটা আমরা অনেক রিসোর্স ইউজ করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, এর বেশি যদি আমরা এখন ইউজ করতে যাই, তখন দেখা যাবে যে ওখানকার যে ফ্ল্যাগশিপ স্পিসিস আছে, ওই স্পিসিসগুলো আমরা হয়তো হারিয়ে ফেলবো। এমন একটা স্পিসিস আছে যেটা হয়তো অন্য কোথাও পাওয়া যায় না, তখন সেক্ষেত্রে সরকার ডিক্লারেশন করে ওটাকে ইসি এরিয়া হিসেবে। এবং এক্ষেত্রে চ্যালেঞ্জ তো প্রচুর আসলে, কারণ ওখানকার যারা মানুষ আছে তারা তো আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রিসোর্স আহরণ করে তাদের জীবনযাত্রা যাচ্ছে, তো এটা কত সীমিতভাবে ইউজ করে তাদের জন্য অল্টারনেটিভ একটা ব্যবস্থা করা, যাতে তারা ওখান থেকে ইনকাম করতে পারে। যেমন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট, এটা একটা বড় সেক্টর সবসময় থাকে আমরা যখন প্রজেক্টে কাজ করি। যেমন তাদেরকে আমরা হয়তো ডল মেকিং, যারা মহিলা আছে, মহিলাদের জন্য কিছু কাজ, তারা মুরগি হাঁস পালন করবে, ওটা একটা মার্কেট লিঙ্কেজ তৈরি করে দেওয়া, যাতে সে ওখান থেকে একটা রিটার্ন পাবে। তাহলে সে দেখা যাবে যে তার সোর্সটা যখন অন্যদিকে চলে যাচ্ছে, সে ওদিক দিয়ে কম যাবে। অথবা যারা
ফুয়েল উড ব্যবহার করে, মানে বন থেকে লাকড়ি বা অন্যান্য জিনিস নিয়ে এসে যেটা সেটাকে পুড়িয়ে লিটার আমরা যেটা পাতা বলি, তাহলে তাকে ইমপ্রুভ কুকিং সিস্টেম অল্টারনেটিভ ওয়েতে সে যদি কুকিং করে তাহলে দেখা যাচ্ছে চাপটা করবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা কম হবে। এইভাবে আমরা টোটাল যারা কমিউনিটি আছে তাদেরকে ইনভলভ করে আসলে রিসোর্স ম্যানেজমেন্টটা করতে হয়। আদারওয়াইজ যে ধরনের রিসোর্স ম্যানেজমেন্ট করা হোক না কেন সেটা দিন শেষে সফলতা বয়ে আনবে না। ফলপ্রসূ হবে না। স্যার, বন কার্বন ইনভেন্টরি প্রকল্পে আপনি কাজ করেছেন, সেখানকার অভিজ্ঞতার কথাও যদি একটু জানতে চাই, যে ব্যবস্থাপনা সম্পর্কে আসলে কি জানতে পারলেন? হ্যাঁ, এটা আসলে একটা ন্যাশনাল লেভেলের একটা ইনভেন্টরি ছিল, ন্যাশনাল ফরেস্ট কার্বন ইনভেন্টরি 2014। এরপর অবশ্য আরেকটা কার্বন ইনভেন্টরি হয়েছিল। তো ও ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাকিলি আমি ওখানে ডেপুটি টিম লিডার ছিলাম। ওখানে আমার যে পার্টটা ছিল, আমি কাপ্তাই ন্যাশনাল পার্ক ওই অংশটাতে মূলত কাজ করেছি। আসলে অনেকগুলো প্রোটেক্টেড এরিয়া আছে, সব তো একসাথে সবার দ্বারা কভার করা সম্ভব না। তো আমরা একেবারে খুব ডিপ ফরেস্টের ভিতরে ঢুকে বিভিন্ন স্যাম্পল এবং প্লট ছিল, প্লট ভিত্তিক আমরা ডেটাগুলো কালেকশন করতাম এবং খুব হার্ডিয়ার জব ছিল। অনেক ক্ষেত্রে আমরা কার্বন মেজারমেন্ট করার জন্য গাছের কিছু অংশ কাটতে হতো, আমরা ওজন নিতে হতো বায়োমাসটা বের করার জন্য। তো ওটার যে রেজাল্টটা ছিল, রেজাল্টটা আসলে ন্যাশনালি এখানে ওয়ার্কশপের মাধ্যমে মিনিস্ট্রি লেভেলে জানানো হয়েছে। তো ইমপ্লিমেন্টেশন তো কাজ আসলে আমাদের না, আসলে দিন শেষে সেটা ইমপ্লিমেন্টেশন সরকার করবে এবং তাদের পলিসিতে সেগুলো ইনক্লুড করে। সরকারেরও হয়তো বিভিন্ন পঞ্চমেয়াদী প্রকল্প, 10 বছর মেয়াদী প্রকল্প, বিভিন্ন প্রকল্প আছে এবং তাদের চিন্তা ভাবনা আছে, ওরা ফার্দার সেটা ইমপ্লিমেন্টের কাজ করে। জীব বৈচিত্র্যের অপার সম্ভার হচ্ছে পুরো পৃথিবী। অনেক ধরনের প্রাণী রয়েছে, অনেক ধরনের বিষয়বস্তু রয়েছে, যেখানে দেখা যায় অনেক সময় জীবে জীবে একটা সংঘাত হয়, সংঘর্ষ হয়। যেমন হাতি এবং মানবের মাঝে একটা সংঘাত হচ্ছে বা হয়, অনেক আগে থেকেই হয়। কি কারণে হয় এবং এটা আসলে নিয়ন্ত্রণে আপনার চিন্তার জায়গাটা কি? আমি যখন আইইউসিএনে ছিলাম, আইইউসিএনে আমি আসলে 2 ফেজ কাজ করি। জি। একটা হচ্ছে আমি যখন সৌদি আরবে মাস্টার্স করতে যাই তার আগে আইইউসিএনে ছিলাম, ওখান থেকে আসার পর আবার আইইউসিএনে জয়েন করি। তো মানুষ হাতির সংঘাত যেটা হচ্ছে সেটা হচ্ছে একই রিসোর্স আমরা দুজনেই ব্যবহার করছি। তো একই খাবার হাতিরও পছন্দ, আমারও পছন্দ। তো এখন আমি তো হাতিকে নিষেধ করতে পারতেছি না, সে তো তার খাবার মনে করে আসছে। যেমন হাতি কাঁঠাল খেতে পছন্দ করে, হাতি ধান খেত নষ্ট করে, পাকা ধান যখন পাকে তখন সেখানে আসে। আর হাতির একটা নির্দিষ্ট রুট আছে। আসলে আমরা হাতির জায়গায় চলে গেছি, হাতি আমাদের জায়গায় আসেনি। কারণ মানুষের যে ক্রমবর্ধমান বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, আমাদের তো জায়গা লাগছে। তো আমরা আস্তে আস্তে রিজার্ভের দিকে চলে যাচ্ছি, সংরক্ষিত বনাঞ্চলের দিকে চলে যাচ্ছি। ওই সময় একসময় হাতির অভয়ারণ্য ছিল। আমি যদি বলি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ওই অঞ্চলটুকু, আর কিছু হাতি হচ্ছে যদি আপনার শেরপুরের ললিতাবাড়ি এই জায়গাগুলোতে, এগুলো ইন্ডিয়ান থেকেও কিছু হাতি এদিকে আসে। তো এখানে যখন একই রিসোর্স দুজনে ব্যবহার করছে, সংঘর্ষটার জন্য হচ্ছে এবং কৃষক তার ফসল বাঁচানোর জন্য হাতিকে আসলে মারার চেষ্টা করছে। এবং হাতি যে রুটটা মেনটেন করে সেটা দীর্ঘদিন একই রুট মেনটেন করে, মানে সে যে পথে আসছে আগামী 20 বছর 10 বছর পর সে একই পথে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, এখন একই পথে সে যখন কিছুদিন পরে আসে, বছর 2 বছর পরে সে দেখে যে বসতি হয়ে গেছে, তখন সে বসতির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তার তো জায়গা এটাই। সেই ক্ষেত্রে কনফ্লিক্টটা হচ্ছে। তো এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করার জন্য আমরা যেটা তখন করেছিলাম, যে খাবারটা হাতি পছন্দ করে না আপনারা ওটা চাষ করেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলাম এবং আমরা বীজ সার এগুলো দিয়েছিলাম। যেমন হাতি মরিচ গাছ পছন্দ করে না, তাহলে আপনারা মরিচ চাষ করেন। তখন আমরা আবার ডাটা নিয়েছি মরিচ খেতে কতটুকু যাচ্ছে হাতি, ওই জায়গাটা কেমন অ্যাভয়েড করছে ওটা। তারপরে বায়ো ফেন্সিং বলি, লোকাল মানুষদেরকে রক্ষা করার জন্য যে বাসার আশেপাশে বেতের বেড়া দেওয়া, বেত গাছে সহায়তা করেছি। এরকম অনেকগুলো তাদেরকে টর্চ লাইট দিয়েছি মাইকিং করার জন্য, এবং ওয়াচ টাওয়ার উপর থেকে যাতে হাতি আসলে ওরা অবজার্ভ করতে পারে এবং সাউন্ড করতে পারে। এরকম অনেকগুলো ইনিশিয়েটিভ আসলে নেওয়া হয়েছিল। কাজ হয়েছিল সেই, জি আমরা ডেটা নিয়েছিলাম, অনেকগুলো জায়গায় আসলে এফেক্টিভ কাজ হয়েছিল। তবে এটাও একটা হাতি একটু বুদ্ধিমান প্রাণী, একটা সময় সে অ্যাডাপ্ট হয়ে যায়, তখন সে কিন্তু এই যে যেমন সাউন্ড, এখন আমাদের কক্সবাজার যেটা হাইওয়ে প্রায় হাতির পাশে, রাস্তার পাশে আপনার চকরিয়া, আজিজনগর যে জায়গাগুলো আছে, চুনৌতি ওয়াইল্ড লাইফ অভয়ারণ্য, তো ওখানে হাতি তো সাউন্ড শুনতে শুনতে অভ্যস্ত। কারণ আমাদের কোলাহল এখন সব জায়গায় হচ্ছে, বনের ভিতরে কোলাহল হচ্ছে, গান বাজনা বাজাচ্ছে, অনেকে পিকনিক করতেছে। তো এখন কিন্তু হাতি সহনশীল হয়ে যাচ্ছে এবং এই জায়গায় সংখ্যাটা আরো বেশি পাচ্ছে। যে আগের মতো আমি একটু শব্দ করলাম চলে যাবে ওরকম না। স্যার, এটাও তো আইইউসিএন এর একটা প্রকল্পের একটা অংশ ছিল, এই হাতি প্রশমন নিয়ে যে কাজগুলো আপনারা করছিলেন। এর বাইরেও তো বেশ কিছু প্রকল্প ছিল এই আইইউসিএন এর, একটু যদি সেগুলো নিয়ে আমরা জানতে চাই। জি, আমি আসার পরে যেমন সৌদি আরব থেকে আসার পরে মাস্টার যখন কমপ্লিট করেছি, আমার যে শেষ এক্সপেরিয়েন্সটা বিটা ছিল, আমার ধারণা ছিল আমি আর ফার্দার স্টাডিতে যাব না। আচ্ছা, কারণ খুব
তিক্ত অভিজ্ঞতা, যার কারণে এসে আমি আবার জবে জয়েন করি। তখন IUCN এর আমরা একটা জিনিস করি যে এগ্রিকালচার হ্যাজার্ড ম্যাপিং অ্যান্ড ভালনারাবিলিটি অ্যানালাইসিস, মানে বিশেষ করে উখি এবং টেকনাফ ওই জায়গায় আমরা যে কৃষি জমিগুলো আছে, যাতে ফার্মাররা বুঝতে পারে তার জমিতে নিউট্রিয়েন্ট কতটুকু, কোন ফসলটা ভালো হবে, আমরা এই তথ্যগুলো নিই। ওখানকার যারা ব্লক সুপারভাইজার আছে তাদেরকে দিয়ে তথ্যগুলো ভেরিফাই করি, ভেরিফাই করে ম্যাপগুলোকে ডিজিটাল করে একটা অ্যাপের মধ্যে নিয়ে আসি। তাহলে একজন ফার্মার সেই অ্যাপ দেখে বুঝতে পারবে তার এই জমিতে কোন সময় কোন ফসলটা লাগবে এবং তার জমির নিউট্রিয়েন্ট স্ট্যাটাসটা কেমন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যার একজন শিক্ষক আছেন ডক্টর কামাল হোসেন এবং আক্তার হোসেন, দুইজন প্রফেসরের সাহায্যে আমরা ফ্লোরাল ডাইভার্সিটি অ্যাসেসমেন্ট করি। এই ফ্লোরাল ডাইভার্সিটি কক্সবাজার অঞ্চলের যত উদ্ভিদ আছে প্রত্যেকটা উদ্ভিদের আমরা ছবি নিই, এটাকে আইডেন্টিফাই করি এবং এটা বই আকারে নিয়ে আসি যাতে যে কেউ জানতে পারে। এবং স্মার্ট পেট্রোলিং এখন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা হচ্ছে, বিশেষ করে থাইল্যান্ড, তারপর হচ্ছে শ্রীলঙ্কা এবং অন্যান্য জায়গায়। তো স্মার্ট পেট্রোলিং হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যারা সিনিয়র কর্মকর্তা আছে তারা মনিটরিং করতে পারবে একজন তার জুনিয়র কর্মকর্তা বনের ভিতরে কতটুকু টহল দিচ্ছে। এবং বনের ভিতরে কিছু কমিউনিটি গ্রুপ আছে, তারাও যেমন এগুলোকে বলা হয় CPG, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ। এরা রাখতে হয় কেন? কারণ আসলে একটা ফরেস্টকে সেভ করার জন্য যে পরিমাণ আমাদের ম্যান পাওয়ার খুবই কম, তা আশেপাশের মানুষকে নিয়ে এরকম ভলান্টারি গ্রুপ করা হয়। তো ওরা যখন মোবাইলটি নিয়ে যাবে ওখানে সাইবার ট্র্যাকার থাকে, বুঝতে পারবে সে কতটুকু ডিউটি পালন করছে, বা ওখানে সে যদি কিছু দেখে সে ছবি তুলতে পারবে, এটা সংরক্ষণ থাকবে। মানে ডিজিটালি আসলে জিনিসটাকে অ্যানালাইসিস করার জন্য নিয়ে আসে স্মার্ট পেট্রোলিং। এবং ওইটার একটা বই আছে, আমি একজন লেখক অথর, স্মার্ট পেট্রোলিং এর আমি একজন, ফ্লোরাল ডাইভার্সিটি অ্যাসেসমেন্ট আমি একজন অথর। স্যার, স্মার্ট পেট্রোলিং এর কথা বলছিলেন, বন্যপ্রাণী সংরক্ষণে বা বনের পরিবেশ সংরক্ষণে স্মার্ট পেট্রোলিংটা খুবই জরুরি, কিন্তু স্মার্ট পেট্রোলিং যারা করে তারা আসলে কিভাবে কাজগুলো করে সেটা একটু ছোট করে শুনি। খুবই সিম্পল। এখন তো সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, জাস্ট অ্যাপস, স্মার্ট পেট্রোলিং একটা অ্যাপস আছে। অ্যাপসটাকে আমরা আমাদের মতো মডিফাই করি, হয়তো অন্য দেশের জন্য যেরকম প্রযোজ্য আমাদের জন্য সেটা কিরকম হবে। তো সেক্ষেত্রে আমরা পূর্বে ওই জায়গাটা আমরা সার্ভে করে ওই জায়গার তথ্যগুলো ওইখানে দেওয়া হয়, অ্যাপসের মধ্যে দেওয়া হয় এবং ম্যাপ থাকে, যার কারণে সে কিছুই করতে হয় না। সে যখন জাস্ট মোবাইলটা অন করে যাবে এবং সে কতটুকু ট্র্যাক করলো, কতটুকু ডিউটি সে করেছে, এটা এখানে ডিজিটালি সেভ করা থাকবে। আচ্ছা, বনে তো বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, সেক্ষেত্রে রেস্কিউ টিম ব্যবস্থা বাংলাদেশে আসলে কেমন? এটা আসলে ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে, যারা আসলে সরকারি চাকরি করে ক্ষেত্র বিশেষ ওরা অনেক সময় পারে না আসলে জনবল সীমাবদ্ধতার জন্য। অনেক ক্ষেত্রে যে আবার সবাইকে সৎ বলা যাবে তাও না, দেখা যাচ্ছে অনেকে আবার এই সুযোগগুলো নেই। আচ্ছা, তো এখানে আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি যদি বলি, যেমন এলিফ্যান্টের ক্ষেত্রে ERT টিম আছে বাংলাদেশের সব জায়গায়, এলিফ্যান্ট রেসপন্স টিম। স্নেকের জন্য আছে ভলেন্টিয়ারি, যারা গ্রামের লোক আছে একটু সাহসী আছে তাদেরকে ওভাবে ট্রেন করা হয়, যাতে সবসময় যদি আমাদের কোনো কর্মকর্তাকে পাওয়া না যায় তারা গিয়ে ভলেন্টারি ওটা সেভ করতে পারে। এরকম কিছু টিম কিন্তু সবার ক্ষেত্রে আছে, সুন্দরবনের ক্ষেত্রে টাইগারের জন্য আছে, এরকম করা আছে। এর পাশাপাশি যখন এই ধরনের ঘটনা ঘটে, যদি সেটা বড় কোনো মাসেলম্যান পাওয়ার লোকজন হয়, সেক্ষেত্রে ইউনিকে এবং লোকাল পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে আসলে করতে হয়, নাহলে প্রাণঘাতীর সম্ভাবনা আছে। এবং রেকর্ড আছে কিন্তু এই ধরনের অনেক সময় বাধা দিতে গেছে উল্টো আসলে তার জীবন হারাতে হচ্ছে, এই ধরনের জীবনের সংখ্যা আছে। জি স্যার, আপনি শিক্ষকতা করছেন, একই সঙ্গে গবেষণা তো আপনার চলছে, তরুণদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি একটু জানতে চাই। তরুণ আসলে বিভিন্ন টায়ারেই তরুণদের সাথে কাজ করা হয়েছে। আমি আসলে খণ্ডকালীন শিক্ষক ছিলাম, পূর্ণাঙ্গ শিক্ষক না। ফরেস্টের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বিশেষ করে যখন করোনা ছিল তখন তো আসলে অনেক কিছু থেমে গেছিল। তখন ওইখানকার যে ডিরেক্টর ছিলেন উনি আমার পরিচিত, উনি ফোন দিয়েছিলেন যে তুমি আমাদের এখানে ডিপ্লোমা, ফরেস্টের ডিপ্লোমা গ্রাজুয়েট বের হয়, তাদের কিছু কোর্স কারিকুলাম ছিল, এখানে বলা যে তুমি এখানে কন্ট্রিবিউট করতে পারো। তখন আমি কিছু কোর্স ওখানে নিই 2 বছরের মতো, আসলে এনজয়েবল ছিল তাদের সাথে কাজ করাটা। আর এছাড়া আমি কমিউনিটি লেভেলেও স্কুলের বাচ্চা থেকে শুরু করে তারপরে ইয়ুথ গ্রুপ বিভিন্ন জনের সাথে কাজ করা হয়েছে। স্কুল বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, তাদেরকে নিসর্গ ক্লাব, মানে প্রাকৃতিক নিসর্গ ক্লাব বলে ক্লাব আছে, তাদেরকে গাছের চারা দেওয়া হতো এবং বলা হতো যে তারা কোথায় গাছটা লাগাবে, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা হতো, মোটিভেট করা হতো। যদি তারা আবার গাছটা আমরা মনিটর করতাম যে সে কোথায় লাগিয়েছে, ফল কেমন পাচ্ছে, তাদেরকে আবার পুরস্কারের ব্যবস্থা। তারপরে নেচার নিয়ে তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবার কনজারভেশন ডে করতাম, যেমন ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসে একটা ওপেন জায়গা হতে পারে, সেটা সি বিচ হতে পারে, সেটা হতে পারে কোনো একটা ফরেস্ট এরিয়া হতে পারে,
বনের সাথে পরিবেশের সাথে একটা হয়তো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে আসলাম, সে গাছের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে, পাশাপাশি তারা ছবি আঁকছে, ওই ন্যাচারের সাথে একটা যাতে ভালোবাসা ক্রিয়েট হয় এবং ওখানে বিতর্ক করতে পারতেছে, গল্প বলা, এভাবে যাতে মোটিভেট করা যায়। দারুণ একটা ব্যাপার। স্যার, আপনি তো আন্তর্জাতিক গবেষণায়ও কাজ করেছেন। আন্তর্জাতিক গবেষণায় কাজ করতে গিয়ে আপনার আসলে দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হয়েছে, যে আমরা আরো কি করতে পারি? এটা আসলে ডিপেন্ড করে গবেষণার মানের উপরে। আমরা আসলে যারা বাইরের গবেষণায় সুবিধা হচ্ছে যে অনেক অনেক ফেসিলিটি থাকে, জি, ওখানে ইমপ্রেসাইজ করা যায় খুব সহজে এবং আমরা রেজাল্টটা আনতে সুবিধা হয়। আমাদের হয় যেটা ল্যাব ভিত্তিক, যদি আমরা বাংলাদেশে কাজ করতে চাই আমরা একটু পিছিয়ে আছি, হয়তো সব জায়গায় ওরকম সুবিধাটা পাওয়া যায় না। যে সুবিধাটা আমরা হয়তো চাচ্ছি, হয়তো অ্যাকচুয়াল ডেটাটাকে বের করে নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আমাদের আছে। আচ্ছা, আমরা আমাদের আজকের আয়োজনের একদমই শেষের দিকে চলে এসেছি। আর অল্প কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভবিষ্যতে গবেষণা এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নিজেকে কোথায় দেখতে চান? একই সাথে আসলে এই যে বন্য প্রাণী বা বনজ সম্পদ যেটাই বলি না কেন, এটা আসলে সংরক্ষণ করাটা কতখানি গুরুত্বপূর্ণ? আমি আসলে ওরকম স্ট্রিক কোনো যে এম ইন লাইফ যেটা বলে ওরকম যে খুব বেশি স্ট্রিক আছে, কারণ জানি না আসলে ফিউচার তো আসলে আনসার্টেন অনেক ক্ষেত্রে। তবে মানুষের জন্য কাজ করাটা খুব ভালো লাগে। আমার মনে হয় আমার অনেক অনেক দায়বদ্ধতা আছে। আমি যেখানে পড়াশোনা করেছি, আমার স্কুল, ওখানে দায়বদ্ধতা আছে, আমার সোসাইটিতে দায়বদ্ধতা আছে। তো এই জন্য আমার সবসময় চিন্তা হয় মানুষকে নিয়ে কিভাবে কাজ করা যায়। এখনো যেখানে আছি আমি হংকংয়ে, পরিবারের সদস্য বা অন্যান্য যারা আছে সুবিধাবঞ্চিত, তাদেরকে কিভাবে আমি ইনক্লুড করতে পারি, তাদেরকে কিভাবে কোন দিক দিয়ে আমি ফেসিলিটিস করলে হয়তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি যখন যাই কারোর সাথে খুব গল্প করি, সমাজের সবার সাথে আমি মিশতে পছন্দ করি। অনেকে হয়তো ড্রপ আউট হয়ে গেছে, রিক্সাওয়ালার সাথে যাচ্ছি, তার সাথে গল্প করছি, সিএনজির সাথে গল্প করছি সামনাসাময়িক অবস্থা নিয়ে। তো এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার থেকে তাদের দুঃখ দুর্দশাটা অনেক বেশি তারা বলে, এমন দিন শেষে তারা আশা করে যে আমার থেকে হয়তো এক্সট্রা বেনিফিট পাবে। তো এটা আমি হয়তো স্বেচ্ছাই করি এবং আমি জানি হয়তো সে আমাকে তার কিছু কথা বলে হয়তো মানে আমার থেকে একটা এক্সট্রা বেনিফিট নিচ্ছে, এটা আমি পছন্দ করি, এটা আমার ভালো লাগে যে আমি তাদের জন্য করা। কারণ আমি মনে করি আসলে মানুষের জন্য কন্ট্রিবিউশনটা অনেক। আসলে এই কন্ট্রিবিউশন আসলে আমি যদি কাউকে বলি আজকালকার সময়ে যে কাউকে আমি সামান্য 5, 10, 15, 20 টাকা এগুলো একটা চাও পাওয়া যায় না। তো এই কন্ট্রিবিউশন করে আসলে লাভ নেই। আসলে তার জন্য যদি আমি একটা ফুটপ্রিন্ট মানে তার জীবনে ইম্প্যাক্ট ফেলে এরকম কিছু করা যায়, সেটা একটা উপদেশ দিয়ে হতে পারে, সেটা একটা জায়গায় তাকে ইনভলভ করার মাধ্যম হতে পারে। তো এটা যদি আমরা আসলে করতে না পারি, আমার হয়তো অ্যাচিভমেন্ট হবে, আমি অনেক প্রকাশনা করব, কিন্তু দিন শেষে আসলে আমার যে একটা ইম্প্যাক্ট এইটা আসলে দেশে বা আমার সোসাইটিতে থাকছে কিনা সেটা আমাকে সবসময় তাড়িত করে। আর ফরেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আপনি বলেছিলেন যে এটার গুরুত্বটা, এটা আসলে আমাদের তো এখন শিক্ষার হারটাও বাড়ছে, মানুষজন অনেক সচেতন হচ্ছে, তারপরেও আমরা অনেক পিছিয়ে আছি। এবং এটা যদি আমরা না করি, আসলে আমরা যে একটা রিসোর্স নিয়ে বসে আছি পৃথিবীতে, এটা একটা মানে এটা আনবিলিভেবল। যাদের নাই আসলে তারাই বুঝে। আপনি ইউরোপে যান না কেন, ওখানে আমাদের মতো স্পিসিস নাই। আমরা যে জাস্ট গাছ কেটে যে ফার্নিচার বানাচ্ছি, এরকম কাস্টল উদ্ভিদ যেটা, ওগুলো কিন্তু নাই। বেশিরভাগ উদ্ভিদ কিন্তু কনিফেরাস উদ্ভিদ, যেটা হচ্ছে পাইন জাতীয়, ওগুলো কিন্তু ভালো কাঠ না। শুধু কাঠের বিষয়টা বাদ দেন আপনি, আপনাদের যদি পাখির বৈচিত্র্য বলেন, আমাদের প্রাণীর বৈচিত্র্য বলেন, আমাদের ঋতুর বৈচিত্র্য বলেন, সবকিছুর জন্যই আসলে আমাদের এই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাটা। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন এবং আপনার থেকে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। ভালো থাকবেন। ধন্যবাদ।